ছোট পর্দার অভিনেতা জাহের আলভির স্ত্রী ইভনাত খান ইকরা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে ইকরা আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুর ১৫টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনার সময় জাহের আলভি নেপালে শুটিংয়ে ছিলেন। তার আত্মহত্যার খবরে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। এদিকে ইভনাত খান ইকরার আত্মহত্যার কারণ জানিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তার বান্ধবী নীলুফার ইয়াসমিন। পাঠকদের জন্য নীলুফারের সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। পোস্টে তিনি লেখেন, ইকরা আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ফ্রেন্ড। ও আমার ক্লাসমেট ছিল। ওর আর আমার একই দিনে ক্লাস শুরু হয়। প্রথম দিনেই আমি ওর সাথে বসেছিলাম ক্লাসে। ওর বাসা ছিল মোহাম্মদপুর আর আমি থাকতাম ফার্ম গেট। আসাদ গেট থেকে দুজন একসাথে ক্যাম্পাসের বাসে আসা যাওয়া করতাম। আমার বাসে উঠলেই মাথা ঘুরাতো, এজন্য ইকরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম সারা রাস্তা। তারপর ইকরা, স্বর্ণা আর আমার ফ্রেন্ডশিপ শুরু। আমরা তিনজন একসাথে বসতাম অলওয়েজ। সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করত, আমাদেরকে খেপাতো তিন বেস্ট ফ্রেন্ড বলে। ইকরার একটা স্বভাব ছিল যে ও কখনো আমাকে আর স্বর্ণাকে অন্য কারোর সাথে তেমন মিশতে দিত না। ও চাইতো শুধু ওর ফ্রেন্ড হয়েই থাকি। এই কারণে ইউনিভার্সিটির মাঝামাঝিতে গিয়ে ইকরা আর আমাদের সাথে না থাকলেও আমাদের আর তেমন স্ট্রং ফ্রেন্ডশিপ গড়ে ওঠে নাই ক্লাসে কারোর সাথে। ইকরার মোহাম্মদপুরের বাসায় আমি আর স্বর্ণা গিয়েছি, থেকেছি। আন্টি আমাদের রান্না করে খাইয়েছেন। গণরুমে প্রথম উঠলাম ১০১ নম্বর রুমে। স্বর্ণা ছিল ১০২ নম্বর রুমে। তখন ইমু ছিল আমাদের বেডমেট। ইকরার বাসা ঢাকাতে হওয়ায় ওকে গণরুমে সিট দেওয়া হচ্ছিল না। আমি হল সুপারকে অনেক রিকোয়েস্ট করে ইকরাকে বানালাম আমার বেডমেট। ইমু ২ সিটের রুম পেয়ে চলে গেল। এরপর আমরা ২০১ নং গণরুমে চলে গেলাম। পাশাপাশি বেডে একটাতে থাকতাম আমি আর ইকরা, আর একটা বেডে থাকতো স্বর্ণা আর সানিয়া। ইকরা ছিল খুব ডেয়ারিং একটা মেয়ে। আমি যা স্বর্ণা যা করতে পারতাম না, দুম করে ইকরা সেটাই করে ফেলতো। ইকরা আর আলভি পড়তো রাইফেলসে। স্কুল লাইফ থেকে ওদের প্রেম ছিল। আলভি মাঝে মাঝে আসতো ক্যাম্পাসে। ইকরা আমার বেডমেট হওয়াতে ইকরা আলভির অনেক কিছুই শেয়ার করত। বিশেষ করে ওদের ঝগড়া হলে ইকরা আমাকে অনেক মেসেজ দেখাতো, যে মেসেজগুলো দেখে কখনোই আমার মনে হতো না বিন্দুমাত্র রেসপেক্ট ইকরার প্রতি তার ছিল। যাই হোক, এর পরের ২ বছরের ঘটনা ক্যাম্পাসের অনেকেই জানে, অনেকেই জানে না। সেসব লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। ইকরা কখনোই রিক্সা ভাড়া দিত না আমাদের সাথে রিক্সায় উঠলে, কারণ ও টাকা সেভ করত আলভির সাথে ডেটে যাওয়ার জন্য। একটা মানুষকে পাওয়ার নেশা ওর মধ্যে এতটাই বেশি ছিল যে লেখাপড়াটাও ওর কাছে মুখ্য বিষয় ছিল না। আলটিমেটলি ইকরা ফেল করলো, রিপিট করলো জুনিয়র ব্যাচের সঙ্গে। ততদিনেই ইকরা আলভির বিয়ে হয়েছে। কিভাবে বিয়ে হয়েছে তা আমি, স্বর্ণা, সানিয়া ছাড়া ক্যাম্পাসের হাতে গোনা ২-১ জন জানে হয়তো। ইকরা জুনিয়র ব্যাচে যাওয়ার পরে আমাদের সাথে দূরত্ব বাড়ে। ও তখন হলেও থাকতো না ঠিক মতো। তখন পূজা হলো আমাদের বেডমেট। ইকরার সাথে আলভির বিয়ের আগেই আলভি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে মিডিয়া জগতে পা রাখে। তখনও একবার ওদের সিরিয়াস ব্রেকআপ হয়েছিল। কেন হয়েছিল সেটা আপনারা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অথচ ইকরা ছোটবেলা থেকেই মিডিয়াতে কাজ করত। ২১ টিভিতে মুক্ত খবর পড়তো। আমাকে আর স্বর্ণাকে অনেকবার ২১ টিভিতে নিয়ে গেছে। ইকরা অনেক আগে থেকেই সেলিব্রিটি ছিল। ইকরা চাইলে মিডিয়াতে আরো উপরে উঠতে পারত। ওর মধ্যে যথেষ্ট ট্যালেন্ট ছিল। ইকরা খুব ভালো করেই জানতো মিডিয়া পাড়ায় কি হয়। কিন্তু বিয়ের পর ওর জগৎটা ছিল আলভিকে নিয়েই, এবং আলভির ক্যারিয়ার সুন্দর করে গড়ে তোলার জন্য যথেষ্ট সাপোর্ট দিয়ে গেছে। তারপর বাচ্চা হলো। সোশ্যাল মিডিয়াতে ওর নিয়মিত সুন্দর সুন্দর পোস্ট, ওদের অ্যানিভার্সারিতে ওদের লাভ স্টোরি লেখা ভিডিও দেখে হাজার হাজার মানুষ প্রশংসা করত। বাট এসব গল্পের পেছনেও অনেক গল্প ছিল যেগুলো অনেকেই জানতো না। আলভিকে বিয়ের ঠিক কয়েকদিন আগেও একবার টিএসসিতে ঝগড়া করার সময় ইকরা সেন্সলেস হয়ে গিয়েছিল। ইকরা চাইলেই পারতো রিজিককে নিয়ে আলাদা হয়ে যেতে, হয়নি। কারণ মেয়েরা আসলে স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না। আমি কাউকে দোষ দিচ্ছি না, তবে এতটুকু বলতে পারি ইকরা সুইসাইড করার মতো মেয়ে না। ওর লাইফে অনেক স্ট্রাগল ছিল। যেহেতু ওর বাবা মা আলাদা থাকতো, ওর পুরো পৃথিবীতে ওর একটাই মানুষ ছিল, আলভি। ওকে শুধু ভাঙতে পারতো এই একটাই মানুষ। আমি বা আমরা অনেকেই জানি না কেন ও এই ছেলের জন্য এতটা ক্রেজি ছিল। একটা মেয়ে সব ছেড়ে দিয়েছিল শুধু একজনের সাথে হ্যাপি থাকার জন্য। রিজিকের জন্মের পরে ও পুরো সংসারী হয়ে গিয়েছিল। ইকরাকে অনেকদিন আগেই মানসিকভাবে মেরে ফেলা হয়েছিল। শারীরিকভাবে ও নিজেকে মারছে নাকি ওকে মেরে ফেলা হয়েছে সেটা তদন্ত করা খুবই জরুরি। একটা মানুষ সব এক্সপোজ করবে বলে পোস্ট দিল, এরপর সে গলায় ফাঁসি নিল, এটা আপনাদের
আপনাদের কাছে রহস্যজনক মনে হয় না? যদিও তদন্ত হবে না জানি, কারণ ইকরার ফ্যামিলিতে এমন কেউ নাই যে এসব নিয়ে লড়বে। ওর কোনো ভাই বোন নাই, ও একমাত্র সন্তান ছিল। রিজিকের কথা ভেবে ইকরার আরো স্ট্রং থাকা উচিত ছিল, যদিও স্ট্রং মানুষেরা মাঝে মাঝে স্ট্রং থাকতে পারে না। 12 বছর আগেই ওর বোঝা উচিত ছিল যে একবারের জন্য বিশ্বাসঘাতক সে সবসময়ের জন্য বিশ্বাসঘাতক। ভালোবাসে দিয়ে কাউকে ভালো করা যায় না, এটা ইকরা আজকে জীবন দিয়ে প্রমাণ করে গেলেন। আরো অনেক কিছুই প্রকাশ্যে আসবে, অপেক্ষা করুন। আমি আর স্বর্ণা ইকরাকে মাঝে মাঝেই দোষ দিতাম ওর জন্য আমাদের কোনো বেস্ট ফ্রেন্ড হয় নাই বলে, বাট আজকে ইকরা সব দোষ ত্রুটির ঊর্ধ্বে চলে গেছেন। মানুষ চলে গেলে তার সাথে সুখের স্মৃতিগুলোই বেশি মনে পড়ে। পূজার অ্যাক্সিডেন্টের পরে অনেকদিন সময় লেগেছিল আমার স্বাভাবিক হতে। যদিও ইকরার সাথে শেষ পর্যন্ত পূজার মতো যোগাযোগ ছিল না আমার, কিন্তু ইকরার সাথে আমার অনেক গুড মেমোরিজ আছে। শুধু ও নাই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। বিনোদন ডেস্ক, এনপিবি।